তম মণ্ডল। সংবাদ আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা রাহুল গান্ধী জাতিভিত্তিক গণনা এবং আইন তৈরি করে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন। দিল্লির কোচিং সেন্টারে ইউপিএসসি পরীক্ষার্থীদের মৃত্যু নিয়ে লোকসভা ও রাজ্যসভায় আজ আলোচনা হয়। এই ঘটনায় বেসমেন্টের মালিক সহ আরও 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে আজ নতুন দিল্লিতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়। লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীকে ইসরায়েলের হুঁশিয়ারির পর সে দেশে ভারতীয় দূতাবাস দেশের নাগরিকদের জন্য পর্যটন সংক্রান্ত একটি অ্যাডভাইজারি জারি করেছে। নিকোলাস মাদুরো তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। প্যারিস অলিম্পিকের 10 মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত বিভাগের ফাইনালে উঠেছেন মনু ভাকের ও সরবজোৎ সিং জুটি। আসছি বিস্তারিত খবরে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জাতিভিত্তিক গণনা এবং আইন তৈরি করে কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নিম্নকক্ষে আজ 2024-25 সাধারণ বাজেট নিয়ে আলোচনায় তিনি বলেন, ইন্ডি জোট ক্ষমতায় এলে এই দুটি বিষয় অগ্রাধিকারের তালিকায় রাখত। অগ্নিবীর প্রকল্প নিয়েও কেন্দ্রীয় সরকারের প্রতি আক্রমণ শানিয়ে রাহুল বলেন, দেশের জনসংখ্যার 73% তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত, অথচ এই বাজেটে তাদের জন্য কিছুই নেই। মধ্যবিত্ত মানুষদের ওপর করের বোঝা বাড়ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে রাহুল গান্ধীর বেশ কিছু মন্তব্য অধ্যক্ষের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন। অগ্নিবীর প্রকল্প নিয়ে রাহুলের মন্তব্যের বিরোধিতা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, বিরোধী দলনেতা এই প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। সংসদে এই নিয়ে আলোচনা করতেও তিনি প্রস্তুত। এর আগে আলোচনায় অংশ নিয়ে সমাজবাদী পার্টির ডিম্পল যাদব দাবি করেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ ক্রমশ কমছে। স্বাস্থ্যক্ষেত্র নিয়েও বাজেটে কোনো পরিকল্পনা নেই। দেশে চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং টেকনিশিয়ানের ঘাটতি রয়েছে। অন্যদিকে বিজেপির সুরেশ কুমার কাশ্যপ কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে বলেছেন, এটি দেশকে নতুন দিশা দেখাবে এবং আত্মনির্ভর করে তুলবে। যুব ও মহিলাদের জন্য বাজেটে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 3 কোটি গৃহ নির্মাণের ঘোষণা দরিদ্রদের জন্য বড় উপহার। রাজ্যসভাতেও আজ কেন্দ্রীয় বাজেট 2024-25 নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে জেডিএস এর এইচডি দেবেগৌড়া বলেন, বিলগ্নীকরণের পরিবর্তে পুনরায় বিনিয়োগ করার এবং উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির নতুন মডেল তৈরির সময় এসেছে। কংগ্রেসের রাজীব শুক্লা বলেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের পরিকাঠামো এবং শক্তি বাড়াতে হবে। বর্তমান জিএসটি ব্যবস্থায় অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাকেত গোখেল অভিযোগ করেন, অর্থমন্ত্রী দেশের অর্থনীতি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। একটি খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। সংসদের উভয় কক্ষে আজ দিল্লির কোচিং সেন্টারে ইউপিএসসি পরীক্ষার্থীদের মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা হয়। লোকসভায় 0 আওয়ারে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ অভিযোগ করেন, দিল্লি সরকারের গাফিলতিতেই এই দুর্ঘটনা। আম আদমি পার্টি দিল্লিতে গত 10 বছর ধরে ক্ষমতায় রয়েছে। দিল্লি পুর নিগমের দায়িত্বে আছে বিগত 2 বছর ধরে। এই সময় নিকাশি ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। ওল্ড রাজিন্দর নগরের বাসিন্দারা স্থানীয় বিধায়ক, কাউন্সিলর এবং আধিকারিকদের বারবার জানালেও কোনো লাভ হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি। কংগ্রেসের শশী থারুর বলেন, এই ঘটনায় কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয়। বাড়ি নির্মাণ সংক্রান্ত অনেক বিধি এই শহরে লঙ্ঘিত হয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব যেসব আধিকারিক ওই কোচিং সেন্টারকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। রাজ্যসভাতে আলোচনার সূত্রপাত করে বিজেপির ডাক্তার সুধাংশু ত্রিবেদী বলেন, দিল্লি সরকার এই ঘটনার দায় এড়াতে পারে না। জল বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। নিকাশি ব্যবস্থায় সরকার কত টাকা খরচ করেছে তা নিয়েও সভায় প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়েন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রেল দুর্ঘটনা, মণিপুরে হিংসা, নিট পরীক্ষা, অসমে বন্যার পাশাপাশি বেকারত্ব ও কৃষকদের সমস্যা নিয়ে কেন সংসদে আলোচনা করতে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন। সারা দেশে পড়ুয়াদের আত্মহত্যার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, কোচিং সেন্টারগুলির ওপর নিয়ন্ত্রণ রাখতে চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকা যথাযথভাবে পালন করা হলে এই বিপত্তি হতো না। আম আদমি পার্টির শাতিম আলিয়াল বলেন, জাতীয় রাজধানীতে ব্যাঙের ছাতার মতো এই ধরনের কোচিং সেন্টার গজিয়ে উঠেছে। মৃতদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। সরকার যেখানে স্কুল, কলেজ এবং পরিকাঠামো উন্নয়নে প্রচুর অর্থ ব্যয় করছে, সেখানে কোচিং সেন্টারের প্রয়োজনীয়তা কি তা নিয়ে প্রশ্ন তোলেন এআইএডিএমকে এর এম থাম্বিদুরাই। শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী এই ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বেকারত্বকে দায়ী করেন। কোচিং সেন্টারে রমরমা আটকাতে করা নিয়ম প্রণয়নের দাবি জানান তিনি। সমাজবাদী পার্টির জয়া বচ্চন বিষয়টিকে গুরুতর আখ্যা দিয়ে এই নিয়ে
নিয়ে রাজনীতি বন্ধের আবেদন জানান। দেশের ১০০টি স্মার্ট সিটিতে ৭,২১৮টি প্রকল্পের কাজ শেষ হয়েছে বলে সরকার জানিয়েছে। রাজ্যসভায় কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী তোখান সাহু এক লিখিত জবাবে জানিয়েছেন, সম্পূর্ণ হওয়া প্রকল্পগুলির জন্য খরচ হয়েছে ১,৪৫,০০০ কোটি টাকারও বেশি। দেশে এখনো পর্যন্ত প্রায় ১১,৭৮,০০,০০০ অতিরিক্ত গ্রামীণ পরিবারকে নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে। রাজ্যসভায় এক উত্তরে জলশক্তি প্রতিমন্ত্রী ভি সোমান্না জানিয়েছেন, চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত দেশের ৫ লক্ষেরও বেশি গ্রামের ১৫ কোটিরও বেশি পরিবার নলবাহিত জলের সংযোগ পেয়েছে। জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী জানিয়েছেন, ভারত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ ভূগর্ভস্থ জল ব্যবহারকারী দেশ। রাজ্যসভায় এক লিখিত জবাবে আজ তিনি বলেন, সারা পৃথিবীর প্রায় ১৭% জনসংখ্যার এই দেশে বিশ্বের মোট স্বচ্ছ জলের আনুমানিক ৪% সঞ্চিত আছে। চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত অসংগঠিত ক্ষেত্রের ২৯,৮২,০০,০০০-এরও বেশি শ্রমিক ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে আজ লোকসভায় জানিয়েছেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের তথ্য ভাণ্ডার তৈরির জন্য কেন্দ্র ২০২১ সালের আগস্টে ই শ্রম পোর্টাল চালু করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দিল্লিতে আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরও ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল ৭। ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন জানিয়েছেন, ধৃতদের মধ্যে ৪ জন বেসমেন্টের মালিক, বাকি একজন সেই ব্যক্তি যার গাড়ির ধাক্কায় বেসমেন্টের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে প্রাথমিক অনুমান। ওই বেসমেন্টে ব্যবসায়িক কাজের অনুমতি ছিল না বলে তিনি জানান। এই ঘটনায় দিল্লি পুর নিগমের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে করলবাগ জোনের এক সহকারী ইঞ্জিনিয়ারকে। গতকালই ওই কোচিং সেন্টারের মালিক এবং এক কোঅর্ডিনেটরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে আজ নতুন দিল্লিতে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসির বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া গাড়িতে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্র, অ্যাডভান্স ল্যান্ড নেভিগেশন সিস্টেম সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সক্ষমতা বাড়াতে ২২টি ইন্টারসেপ্টর বোট কেনার সিদ্ধান্ত হয়েছে। গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ জনের মৃত্যুতে লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীকে ইসরায়েলের হুঁশিয়ারির পর নতুন করে সংঘর্ষ মাথাচাড়া দেওয়ার আশঙ্কার প্রেক্ষিতে লেবাননের ভারতীয় দূতাবাস আজ দেশের নাগরিকদের জন্য পর্যটন সংক্রান্ত একটি অ্যাডভাইজারি জারি করেছে। এতে বলা হয়েছে, লেবাননে বসবাসকারী ভারতীয় এবং যারা সেদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের অবশ্যই বেইরুটের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এদিকে ইসরায়েল ও জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে বেইরুট বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দেরিতে চলছে বেশ কিছু উড়ান। নিকোলাস মাদুরো তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ২০৩১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি। সেদেশের জাতীয় নির্বাচন পর্ষদ জানিয়েছে, শাসক দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির প্রার্থী মাদুরো পেয়েছেন ৫১.২% ভোট। অন্যদিকে ৪৪.২% ভোট পেয়েছেন বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়া। এদিকে বিরোধী দলগুলি ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে। এই ফলাফলকে তারা চ্যালেঞ্জ জানাবেন। উল্লেখ্য, পেট্রোলিয়াম সমৃদ্ধ এই দেশের অর্থনীতি গত এক দশকে তলানিতে ঠেকেছে। মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি ৮০% হ্রাস পেয়েছে। এই সময় ৭০ লক্ষেরও বেশি মানুষ দেশ ছেড়ে অন্যত্র চলে গেছেন। ইরানের ইস্পাহানে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে ভারতীয় প্রতিযোগীরা নজরকাড়া সাফল্য অর্জন করেছেন। ছত্তিশগড়ের রিদম কেরিয়া এবং মধ্যপ্রদেশের বেদ লাহুতি সোনা জিতেছেন। মহারাষ্ট্রের আকাশ রাজ সাহায় এবং উত্তরপ্রদেশের ভব্যা তিওয়ারি ও রাজস্থানের জয়বীর সিং পেয়েছেন রৌপ্য পদক। ৫টি পদক নিয়ে ভিয়েতনামের সঙ্গে যৌথভাবে চতুর্থ তালিকায় রয়েছে ভারত, শীর্ষে রয়েছে চীন। এবার অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত বিভাগে ব্রোঞ্জ পদকের প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত বিভাগে ফাইনালে উঠেছেন মনু ভাকের ও সরবজোৎ সিং জুটি। ভারতীয় সময় রাত ১টায় দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন ও লি ওনহোর মুখোমুখি হবেন তারা। একই ইভেন্টে ভারতীয় জুটি অর্জুন চিমা এবং রিদম সাংওয়ান ১০ম স্থান অধিকার করেছেন। অন্যদিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ৭ম স্থানে খেলা শেষ করেছেন রমিতা জিন্দাল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের অর্জুন বাবুতা পদক দৌড় থেকে ছিটকে গেছেন। ২০৮.৪ স্কোর করে চতুর্থ স্থানে শেষ করেছেন তিনি। এখনো পর্যন্ত ৫টি সোনা, ২টি রূপো এবং ২টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে চীন। এদিকে অলিম্পিকের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ ব্যক্ত করেছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা। एक लाइट ग्रुप लाइट प्लेयर है तो उसको 4-5 लोग वो लोगों के साथ आ गया है। ये तो डन बाई आईओए
तो इधर वो लोगों को हॉट थेरापी और कोल्ड थेरापी, कंप्रेशन, एवरीथिंग वी हैव डन हियर एंड गुड स्पोर्ट्स साइंस डॉक्टर इज accompanying with them and sleeping therapy, mental wellness experts, all are is with the players. So players also बहुत खुशी है अभी, इसलिए तो आराम से पीसफुल से उसको जाके अपना बेस्ट कर सकता है. तो आई होप दैट दे विल डू गुड. খবর শেষ হলো।